আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আমিও ভালো আছি বন্ধুরা। দেখেন মাটির তলের আলু, মাটির নিচে যে আলুগুলা লাগায় ওটা আমি একটা চাউলের বস্তার ভিতরে মাটি ভরে তার ভিতরে লাগাইছিলাম। ছোট ছোট টুকরা ছিল, এখন দেখেন কত বড় হয়ে গেছে। আর এগুলা অনেক দামে বাজারে বিক্রি করা হয়। মাটির ওজন আর এগুলো আলুর ওজন একরকমই, তুলতে গিয়া ভেঙে গেছে, কেটে কেটে তোলা হয়েছে। এগুলা দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয়। তো দেখেন এখানে আমার 2 কেজির মতো আলু হয়েছে, কারণ এটা 2 বস্তায় দেওয়া হয়েছিল। 2 বস্তার ভিতরে মাটি দিয়ে তার ভিতরে কবুতরের মল ত্যাগ করে না, ওগুলা দিয়ে তারপরে আলু দিয়েছিলাম নিচে। তো আলু লম্বা হয়তো আরও। তারপরে দেখেন আলুগুলাকে আমি কেটে নিয়েছি, সাথে ইলিশ মাছ। তারপরে আরও কার্ফু মাছ আছে, দেখি কোনটা দিয়ে রান্না করলে ভালো লাগবে। তো কার্ফু মাছটাও টাটকা, ইলিশ মাছও টাটকা। এখন আমি কার্ফু মাছ মাথা দিয়ে কার্ফু মাছ দিয়েই আমি আলুগুলো রান্না করব। আর পালং শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা ঝোল রান্না করব। তো 2 প্রকারের তরকারি রান্না করব। এখন আমি আরেকটা তরকারি তো দেখাবো না, আমি শুধু মাটির নিচে আলুগুলা যে থাকে ওগুলা এই যে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি কার্ফু মাছটাও কেটে নিয়েছি। আলুগুলা এটা অনেক নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি কেটে টুকরা করে নিয়েছি ধুয়ে। এখন এটা শীতকালীন সবজি, শীতের ভিতরে যত সবজি দামেও কম থাকে, তাছাড়া সবজি অনেক খেতে হয়। তো কার্ফু মাছগুলো আমি লবণ হলুদ মেখে ভাজতে উঠিয়ে দিয়েছি। এখন আমি উল্টে উল্টে এগুলোকে ভেজে নিব, সাথে মাথা দিয়েছি। বন্ধুরা, যারা মাটির নিচের আলু কখনো খান নাই তারা খেয়ে নেবেন। মাটির নিচে এটা তো কিনা আলু না, কোনো সার না, কিছুই না। এগুলা এমনিতেই আমার দাদু এগুলা মাটির নিচে আলু লাগাইতো, আমিও তাই দাদুটা দেখতাম কিভাবে লাগায়। দাদু অবশ্য বস্তায় লাগাইতো না, উনি লাগাইতো দেশে তো অনেক জায়গা উনি এমনি মাটিতেই লাগাইতো। তো আমি এখন মাছগুলো ভেজে নেওয়ার পরে এখন মশলা ভুনা করে নিচ্ছি। এক হাতে ফোন ধরেছি, যার জন্য কতটুকু কী দিলাম দেখাতে পারছি না, সরি। আমি পরিমাণ মতো আমি মশলা ঝাল এগুলো কম খাই, তার জন্য আমি অবশ্য কম কম করেই দিই। পেঁয়াজ আর রসুন জিরা পেস্ট করে রেখেছিলাম, ওগুলো অল্প দিছি। আর তেল দিয়েছি, এখন দিয়ে আমি ওগুলো ভাজা ভাজা করে এরপরে আমি আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো কষা কষা করবো, একদম কষায় নিব। কষাইলে আলুর কালার সুন্দর থাকে। দেখেন এখন আলুর কালারটা কত সুন্দর চলে আসছে। এই আলুগুলো অনেক নরম থাকে। কষানোর জন্য অল্প একটু পানি দিয়েছি আমি, যাতে নাড়াচাড়া করে সুন্দর করে কষাইতে পারি। আমি হালকা চুলার আঁচ কমিয়ে দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিব, যাতে কালারটা সুন্দর আসে, তার জন্য। আমি অবশ্য কাঁচামরিচ একটু তেলে ভেজে তার সাথে আর কতগুলো জিরে ভেজে তাও আমি শিলপাটায় বেটে তারপরে তরকারির ভিতর দিই। বেশিরভাগ শাকের তরকারি, সবুজ তরকারি, যাতে কালারটা সবুজ থাকে, তার জন্য। আর এই তরকারিতে একটু আমি গুঁড়া মরিচ দিয়েছি। কেন দিয়েছি? যাতে একটু কালারটা সুন্দর থাকে, এই জন্য। আমি এখন ঢাকনা দিলাম, দিয়ে আমি কিছু সময় চুলার আঁচ বন্ধ করে আমি কষিয়ে নিব। দেখেন তেল উপরে উঠে আসছে, তার মানে কষানো শেষ। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। কষানো শেষ হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে তারপরে গিয়ে মাছগুলো দিয়ে দিব। তেল যদি উপরে উঠে আসে তাহলে দেখা যাচ্ছে তেল আসছে, তো এখন কষানো শেষ, এটাই আর কি। এখন আমি ঝোল দেওয়ার জন্য পানি দিয়ে দিলাম। 1 বাটি পানি দিয়েছি আমি, টিফিন বক্সের বাটি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এই তরকারি রান্না করে দাদু রাখতো, আর শীতের মধ্যে জমে থাকতো। ইলিশ মাছ হোক বা শোল মাছ হোক, তা দিয়ে রান্না করতো, অনেক মজা হতো। আমি রোদে বসে মাদুর বিছায় পড়াশোনা করতাম, ওইখানে দাদু বলতো জমানো তরকারি দিয়ে ভাত খেয়ে নে আগে, তারপরে পড়াশোনা কর। তো আমি ওখানে বসেই, বাইরে বসেই খেয়ে নিতাম। পানি দিত আর একটু ভাত দেওয়া যাইতো জমানো তরকারির সাথে, অনেক মজা করে খেতাম। দাদুর দিকে তাকাইতাম আর খাইতাম। দাদু বলতো